অসীমবাবুর ব্যাংকের চাকুরির অবসরের যখন 5 বছর বাকি, তখন তাকে হঠাৎ ধানবাদে 2 বছরের জন্য বদলি করা হয়েছিল। মনে মনে তিনি খুবই বিরক্ত হয়েছিলেন। এ বয়সে নিজের জায়গা ছেড়ে অন্য জায়গায় মানিয়ে নেওয়াটা খুবই কষ্টকর। যাই হোক, কি আর করা, সামনে অবসরের সময় যদি কোনো সমস্যা হয় এই ভেবে তিনি রাজি হয়ে গিয়েছিলেন। তিনি ভেবেছিলেন তিনি একাই যাবেন, কিন্তু গিন্নি বেঁকে বসলেন। গিন্নির চিন্তা, একা থাকলে খাওয়া দাওয়া, ওষুধপত্তি এগুলোর দিকে নজর কে রাখবে? এছাড়া ছেলেমেয়েরাও কর্মসূত্রে বাইরে থাকে, গিন্নি বা একা থেকে কি করবে? ধানবাদের অফিসের এক সহকর্মী তার জন্য একটি বাড়ি ভাড়ার ব্যবস্থা করে রেখেছিল। বাড়িওয়ালা অবঙ্গালী ছিলেন, শিক্ষিত পরিবার। বাড়িতে তিনি ছাড়াও আরও 3-4 ঘর ভাড়াটে আছে, তাদের মধ্যে 2-1 ঘর বাঙালিও ছিল। যাই হোক, তিনি নির্দিষ্ট সময়ে অফিসে বেরিয়ে যেতেন। গিন্নি বাড়িওয়ালার পরিবার ও ভাড়াটেদের সাথে গল্প করে তার একাকিত্ব দূর করত। তিনি বাড়িতে বেশিরভাগ সময়টাই ব্যালকনিতে বসে কাটাতেন, কারণ তিনি বই পড়তে ভীষণ ভালোবাসতেন। 2-1 কলম লেখার চেষ্টাও করতেন। সবাই বলতো তিনি ভালোই লেখেন। অসীমবাবু যে বাড়িতে থাকতেন সেই বাড়ির পাশে একটি ছোট্ট ফাঁকা জমিতে একটি টালির ঘর ছিল। সেখানে একটি পরিবার থাকত। স্বামী স্ত্রী দুজনেই জামা কাপড় ইস্ত্রি করত। তাদের 4-5টি ছেলে ও মেয়ে ছিল। তিনি লক্ষ্য করতেন স্বামী স্ত্রী দুজনেই হাসি গল্পের সাথেই তাদের কাজকে উপভোগ করত। অথচ অদ্ভুত ব্যাপার ছিল, রাত্রি হলেই ছেলেটি মদ খেয়ে বউকে ধরে মারত। মাঝে মাঝেই বউটির চিৎকারের আওয়াজ শোনা যেত। একদিন অসীমবাবু খুবই রাগ ও বিরক্ত হয়ে ছেলেটিকে বলার জন্য পাশের ভাড়াটে ভদ্রলোকের সাথে যাবেন বলে ঠিক করলেন। ভদ্রলোক বললেন, ছেলেটির নাম ছোটু, ওদের নিয়ে মাথা ঘামিয়ে কোনো লাভ নেই, এটা ওদের নিত্যদিনকার ব্যাপার। 5 বছর ধরে ভদ্রলোক নাকি একই রকমই দেখে আসছেন। এটা কি ধরনের দাম্পত্য জীবন? অসীমবাবুর বোধগম্য হলো না। অসীমবাবুর বাড়িওয়ালার নাম ছিল প্রকাশ ঝা। প্রকাশবাবু কলিয়ারিতে উচ্চ পদে কর্মরত ছিলেন, ওপরেই থাকতেন। 3 ছেলে 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। বড় ছেলেটির সম্প্রতি বিয়ে হয়েছে। পরিবারের সকলেই কেমন চুপচাপ। গিন্নি প্রায়শই তাদের কাছে দুঃখ করত। বড় ছেলেটির বউটি খুবই শান্ত ও সুন্দর, নাম সুশীলা। মানে বাবাও বেশিরভাগ সময় অসুস্থ থাকে। বাবাকে ছেড়ে এসে মেয়েটি খুবই কষ্টে আছে। তার বিয়ের পর নাকি কাজের লোক ছাড়িয়ে দেওয়া হয়েছে। সুশীলাই ঘরের সকলের রান্না থেকে যাবতীয় কাজকর্ম একাই করে। তার মধ্যে একটি ননদের বাড়ি সামনে থাকায় সে তার ছেলে মেয়ে নিয়ে প্রায়ই উপস্থিত হতো। ছোট্ট ননদটি পাটনায় থাকে। যখন আসে 3 মাসের আগে বাড়ি যায় না। শাশুড়ি নাকি অসুস্থতার কারণে কোনো কাজ করতে অক্ষম। এদিকে প্রায় সময়ই গিন্নির কাছে এসে গল্প করে সময় কাটিয়ে যায়। অসীমবাবু একদিন ঘরের একটি সমস্যা বলার জন্য প্রকাশবাবুর কাছে গিয়েছিলেন। সেই সময় সুশীলাকে দেখলেন চা নিয়ে তাদেরকে দিতে এসেছে। কি মায়ায় ভরা মুখ, মুখের মধ্যে মনের কষ্ট প্রভাব সুস্পষ্ট। চুপচাপ চা দিয়ে প্রণাম করে চলে যায়। হঠাৎ একদিন তার গিন্নি এসে তাকে বলেন সুশীলা সন্তান সম্ভবা। তিনি স্ত্রীকে বললেন ভালো মন্দ কিছু রান্না করে মাঝে মাঝে মেয়েটিকে দিয়ে আসতে। তাকে তো যত্ন নেওয়ার কেউ নেই, মা নেই, সেখানে কে দেখবে? তার দোহাই দিয়ে সুশীলাকে বাপের বাড়ি পাঠানো হলো না। সুশীলা আড়ালে অসীমবাবুর গিন্নির কাছে মাঝে মাঝে তার মনের দুঃখ প্রকাশ করত। সারাদিন কাজকর্মের পর সুশীলা যখন ঘুমোতে যেত, তখন তাকে নাকি শাশুড়ি ও স্বামীর পা টিপে দিতে হতো। যাই হোক, এর মধ্যে সুশীলার একটি মেয়ে সন্তানের জন্ম দিয়েছিল। বাচ্চাটি হবার খবর সুশীলার পরিবার এমনভাবে দিয়েছিল যেন কেউ মারা গেছে। অসীমবাবু মনে মনে খুবই কষ্ট পেয়েছিলেন। সুশীলা বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিল। গিন্নি মনে মনে একটু খুশি হয়েছিল, কিছুদিন তো মেয়েটি একটু ভালো থাকবে। এদিকে ছোটদের জীবনযাত্রাও একইভাবে চলছিল। দেখতে দেখতে 2 মাস হয়ে গেল।
সুশীলার কোলে সুন্দর একটি ফুটফুটে মেয়ে নিয়ে বাড়ি ফিরল। গিন্নি দেখল সুশীলার শরীর স্বাস্থ্য আগে থেকে অনেকটা ভালো হয়েছে। বাচ্চাটি হওয়ার সময় সুশীলার শরীরে রক্তের অভাব ঘটেছিল। গিন্নি বাচ্চাটির টানে প্রায়ই সেখানে যেত। দেখত সুশীলার দৈনন্দিন জীবন আবার আগের মতোই হয়ে গেছে। এদিকে অসীমবাবুদের যাবার সময়ও হয়ে এসেছে। অসীমবাবু একদিন কিছু জিনিসপত্র নিয়ে বাচ্চাটিকে দেখতে গিয়েছিল। অবিকল সুশীলার মুখ বসানো। সুশীলার প্রতি অসীমবাবুর স্নেহ যেমন একদিকে ছিল, অন্যদিকে সুশীলাকে মনে মনে শ্রদ্ধাও করতেন। এতটুকু মেয়ের এত অসীম ধৈর্য ক্ষমতা তিনি এর আগে কখনো দেখেনি। হঠাৎ একদিন রবিবার দুপুরে সুশীলার স্বামী অসীমবাবুর ব্লাড গ্রুপ জানতে এলো। জিজ্ঞেস করাতে বলল সুশীলার শরীর খারাপ, রক্ত লাগবে। অসীমবাবু দৌড়লেন রক্ত দিতে, কিন্তু রক্ত দিয়েও সুশীলাকে বাঁচানো গেল না। গিন্নির মুখে পরে শুনলেন সুশীলা নাকি আবার সন্তান সম্ভবা হয়েছিল। এবারেও মেয়ে হবে জেনে তাকে অ্যাবর্শন করতে বাধ্য করেছিল। সুশীলার শরীরে আগেই রক্ত কম ছিল, শরীর নিতে পারেনি। খুবই নিঃশব্দে সুশীলার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছিল। অসীমবাবু ভাবতে পারেনি এতটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে তাদের বাড়ি ফিরতে হবে। গিন্নি তো কেঁদে ভাসালেন। সুশীলার মেয়ের কপালও সুশীলার মতোই হলো। মা ছাড়া তাকেও বড় হতে হবে। অসীমবাবুর মনে একটাই প্রশ্ন জাগছিল, একটি শিক্ষিত ও অশিক্ষিত পরিবারের মধ্যে কি পার্থক্য ছিল? ছোটু তবু যা করত সকলের সামনেই করত, কিন্তু আপাত দৃষ্টিতেও সমাজে যারা শিক্ষিত ও ভদ্রলোক তারা যে এমন অমানবিকতা ও রুচিহীনতার পরিচয় দেবে তিনি কখনো স্বপ্নেও চিন্তা করতে পারেননি। তিনি মনে মনে ঠিক করলেন কখনো যদি তিনি পারেন সুশীলার জীবন নিয়ে কিছু লিখবেন। এটাই হবে তার প্রতি ওনার ভালোবাসা ও শ্রদ্ধাঞ্জলি।